ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা খুব রিসেন্টলি এই মঙ্গলবারের স্পেশাল এপিসোডটি শুরু করেছি, যেখানে আমাদের কোনো একজন মডারেটর বা স্টোরি টেলার বাংলাদেশের কোনো একটি অঞ্চলে যান এবং সেখান থেকে ভয়ঙ্কর সব ঘটনাগুলো তুলে নিয়ে আসেন এলাকাবাসীর সাথে কথা বলার মাধ্যমে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে তিনি সরাসরি লাইভে আমাদের সাথে অংশ নেন এবং তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন, এবং তার পরের মঙ্গলবারেই আমরা তার সংগ্রহ করা ঘটনাগুলো ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকেও তার ব্যতিক্রম হবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মঙ্গলবারে এই ঘটনাগুলো সংগ্রহ করেছিলেন, সেইগুলো আমরা শুনব সেইখানকার মানুষের মুখ থেকে। প্রতি মঙ্গলবার আমরা এভাবেই ফিরে আসতে চাই, আর এখন তো আমরা আমাদের মডারেটরদের মাধ্যমে ঘটনাগুলো সংগ্রহ করছি। আমরা চাই আপনারাও অংশ নিন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তুলে আনুন ভয়ঙ্কর সব ঘটনাগুলো। আমাদের মিলিয়ন সেলিব্রেশনের এই যাত্রা অব্যাহত থাকুক। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আর কথা বাড়াবো না, চলুন তাহলে শুরু করা যাক। হ্যালো লিসেনার্স, আমি ফাইম ফালসার অনেক। আমার বাসা মহস্তানগড়, বগুড়া। আমি ঢাকাতে বর্তমানে থাকি মোহাম্মদপুরে। তো যেখানে ভূতের ভয়, ভূত.com-এর এটি হচ্ছে নতুন শো। এই শোতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য রাসেল ভাইয়া এবং তার সকল টিমকে অনেক অনেক ধন্যবাদ। তো যে ঘটনাটি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার নিজের সাথে ব্যক্তিগত ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আমার সাথে গত বছর 2023 সালের 2 মার্চ। তো ওই দিন হঠাৎ করেই আমার কাছের বন্ধু, আমি তার নাম বলবো না, তো সে আমাকে নামটা বলতেও নিষেধ করেছে। তো সে হঠাৎ করেই সন্ধ্যাবেলা, তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে, তো সে এসে আমাকে ফোন দিয়ে বললো, বন্ধু তুমি কোথায়? তো আমি বললাম যে আমি তো বাসায়। হ্যাঁ বলো। সে বললো যে তুমি দ্রুত একটু বাসার নিচে আসো। তো আমি দ্রুত বাসার নিচে নেমে যাই। নেমে গিয়ে দেখি যে সে একটা কার নিয়ে দাঁড়ায় আছে। তো আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু কি ব্যাপার, আজকে হঠাৎ করে কার নিয়ে আসছো, কোথাও ঘুরতে যাবা কিনা? তো আমরা যেহেতু মাঝে মাঝে এরকম কার বা মোটর সাইকেল নিয়ে এখানে ওখানে ঘুরতে যাইতাম, তো যথারীতি আমি কারে উঠে বসলাম। বসার পরে বন্ধু কোনো কথা বলছে না, চুপচাপ। তো আমি আমার বন্ধুকে বললাম, কি ব্যাপার, তুমি আজকে চুপচাপ, কোনো কথা বলছিস না, এত বিমর্ষ অবস্থা কেন, কি হয়েছে? তো সে উত্তরে আমাকে বললো যে বন্ধু আজকে তো আমার মন খারাপ। মানে সে বলতে চাচ্ছে না যে তার কি হয়েছে। তো তারপরে জোর করে আমি বললাম যে বন্ধু কি হয়েছে বল। তো ও আমাকে বলল যে বন্ধু আমার খালুর বাবা মারা গেছে। তো তো আমরা তখন গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বেইলি রোডে। তো যেটা আমি বলে রাখা ভালো, তো ওর খালুর বাসা হচ্ছে রংপুরের বদরগঞ্জ। তো যেহেতু বদরগঞ্জে যদি আমরা বাসে যদি জার্নি করতে চাই তাহলে স্বাভাবিক অবস্থায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমাদের তখনকার ওই সময় উত্তরবঙ্গের 4 লেনের রাস্তার কাজ চলছিল, যার কারণে হয়তো বা আরও 2 থেকে 3 ঘন্টা বেশি সময় লাগতো। তো যার কারণে আমার বন্ধু ওনার জন্য একটা কার ভাড়া করে। তো আমরা কার নিয়ে আমরা যথারীতি বেইলি রোডে পৌঁছাই যাই। পৌঁছাই গিয়ে আমরা তার খালুকে আমরা রিসিভ করি। যেহেতু স্বাভাবিক তার বাবা মারা গেছে, তো তাকে আমরা রিসিভ করে তাকে আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম যে খালু আপনার বাবা মারা গেছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, আপনি তার জন্য দোয়া করেন। আর একদিন তো সবাইকেই মারা যেতে হবে, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এসব অনেক কিছু বলে তাকে বুঝাই আমরা গাড়িতে উঠাই দিয়ে তাকে আমরা রংপুর বদরগঞ্জের উদ্দেশ্যে আমরা পাঠাই দিই। তো পাঠাই দিয়ে আমরা আবার একটি সিএনজি ভাড়া করে আমাদের বাসার দিকে আমরা যেতে শুরু করলাম। আমাদের বাসাটা হচ্ছে মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্প। এটি হচ্ছে টিক্কাপাড়া পানির পাম্প, হয়তো অনেকেই চিনবেন না। এটি হচ্ছে মোহাম্মদপুরের যে কৃষি বাজার আছে তার অপোজিট। তো আমরা সিএনজি করে আমরা বাসার নিচে চলে আসলাম। তো বাসার নিচে চলে আসার পর তো আমার বন্ধু হঠাৎ করে আমাকে বলছে যে বন্ধু তুমি বাসায় উঠে যাও, যেহেতু বাসায় রান্না বান্না হয় নাই, আমাদের আজকে খাওয়ার মতো কিছু নাই। তো আমি কিছু হালকা খাবার নিয়ে আসি, হালকা খাবার খেয়ে আমিও আবার রংপুর চলে যাব। তো তুমি বাসায় ওঠো। তা আমার মতো করে আমি স্বাভাবিকভাবে আমি বাসায় উঠতেছি সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ করেই কেমন জানি একটা ফিল করতেছিলাম যে হয়তোবা
কেউ আমার পিছনে ওঠার চেষ্টা করতেছে। তো আমি পিছনে ফিরে তাকালাম, পিছনে ফিরে তাকিয়ে দেখি যে কেউ নাই। আমি ভাবলাম যে হয়তো বা এটা আমার মনের সঙ্গে ভুল, বা আমি ভুল কিছু ভাবতেছি, যেহেতু একটা মানুষ মারা গেছে, হয়তো আমি এগুলোই ভাবতে ভাবতে হয়তো বা বাসার দিকে ওঠার চেষ্টা করতেছি। তো এগুলো আমার মনের ভুল ভেবে আমি বাসার দিকে আগানোর চেষ্টা করতেছি। তো যথারীতি আমি বাসায় উঠে আমি রুমে গিয়ে আমি ফ্রেশ হইলাম। ফ্রেশ হয়ে একটু পরে আমার বন্ধু আসলো, সেও ফ্রেশ হয়ে নিল। তার রুমে আমি গেলাম, গিয়ে তার সাথে একটু কথা বললাম, যেহেতু তার খালুর বাবা মারা গেছে। আর এটা বলে রাখা ভালো, ওর খালুর ফ্যামিলির সাথে ও অনেক ক্লোজ হওয়ার কারণে সে অনেক ভেঙে পড়েছে। তাকে আমি অনেক কিছু বুঝালাম, বুঝাই তাকে নাস্তা টাস্তা খাওয়াই, এগুলো হালকা খাবার খাওয়াই দিয়ে তাকে নিয়ে আবার গাবতলী বাস স্ট্যান্ডে গেলাম। গাবতলী বাস স্ট্যান্ডে গিয়ে যে বাসটা পাইলাম সে বাসে আমরা তাকে আমি খুব দ্রুত উঠাই দিয়ে রংপুরের উদ্দেশ্যে উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি আবার আমার বাসাতে আবার ফিরে আসলাম। বাসায় ফিরে এসে আমি আবার ফ্রেশ হয়ে আমি আবার রান্নাটা উঠাই দিলাম, যেহেতু বাসায় রান্না হয় নাই। রান্না উঠাই দিয়ে তো রান্না শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করলাম। তো ওই দিন ওই বাসাতে আমরা থাকি 5 জন। তো 5 জনের জায়গায় আমরা এখন বর্তমানে বাসায় আছি, ওই দিন ছিলাম 2 জন। আমাদের বাসাটা ছিল 2 রুমের, 2 রুম একটা ডাইনিং এ 2 জন থাকতো। আমি আর আমার রুমমেট একটা রুমে 2 জন থাকতাম, আর আমার বন্ধু সে একা এক রুমে থাকতো। বাসায় আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, রান্না শেষ, খাওয়া দাওয়া করে আমি ঘুমাতে যাব। তো ঘুমানোর সময় হঠাৎ করে কেমন জানি আমার ওই যে ব্যক্তিটি মারা গিয়েছে তার কথা আমার কেমন জানি মনে হচ্ছিল, যে লোকটা মারা গেল, হয়তো বা কিভাবে মারা গিয়েছে বা কি হয়েছে সেটা তো জানি না, কিন্তু খুব খারাপ লাগতেছিল। আমার এটাও খারাপ লাগতেছিল যে আমার বন্ধুকে আমি একা ছেড়ে দিলাম, ওর হয়তো বা মনের কি অবস্থা হচ্ছিল। তো এইসব ভেবে অনেক কিছু ভেবেই ঘুমানোর চেষ্টা করছি। তো হঠাৎ করে ঘুমানোর চেষ্টা করি। তো ঘুমানোর চেষ্টা করতে করতে এগুলোই বারবার মনে হচ্ছিল। আমি চিন্তা করলাম যেহেতু ঘুম পাচ্ছে না, তাহলে একটু গান শুনি। হয়তো বা গান শুনলে হতে পারে যে হয়তো বা মনের যে ভয় বা ভীতি থাকে বা মন খারাপ থাকে, হয়তো বা এটা কেটে যাবে। আমি 3-4টার মতো গান শুনি। তখন ঘড়িতে বাজে রাত 1টা, গভীর রাত। তো ওই সময় আমি গান শুনে আমি যথারীতি আবার ঘুমানোর চেষ্টা করলাম। তো ঘুমানোর যখন চেষ্টা করি তখন হঠাৎ করেই কেমন জানি আমার রুমে আবার ওই জিনিসটা চলে আসে, যেটা আমি সিঁড়িতে ওঠার সময় ফিল করছি। সেই রকম একই জিনিস আমি ফিল করতেছি যে হয়তোবা আমার রুমের গেট দিয়ে ঢুকতেছে। গেটে কেমন জানি একটা, যেমন পুরানা গেট যেরকম খুললে একটা শব্দ হয়, সেরকম শব্দ হচ্ছে। আমি ভাবলাম কি ব্যাপার, আমরা রুমে 2 জন, গেট কেউ খোলে না, এরকম শব্দ হচ্ছে কেন? আমি হয়তোবা ভাবলাম যে বাতাসের কারণে হয়তোবা গেট নড়ে উঠছে। আমি নিজে কেয়ার না করে আমি শুইতে গেলাম। হঠাৎ করে এ পাশে তাকাই দেখি আমার পাশে একটা কালো কাপড় পরা একটা মানুষ শুয়ে আছে, অনেক বিদঘুটে টাইপের চেহারা। আমি তাকানোর পরেই ভয় পেয়ে আমি দাঁড়াই যাই। তো আমার রুমমেট ছিল, আমি ওকে কিছু বলি নাই, যেহেতু ও ছোট মানুষ, হয়তো বা সেও ভয় পেতে পারে। আমি ওকে কিছু না জানাই আমি রুমে উঠে পুরো রুমটা আমি আবার দেখলাম। দরজার দিকেও গেলাম, দরজার দিকে গিয়ে দেখি যে না, সব আগের মতোই আছে। আমি এসে আবার শুয়ে পড়লাম। তো হয়তো বা মনের ভুল, যেহেতু আমি যেটা আগে হয়তো বা বলি নাই, যে হয়তো বা আমার কাছের কোনো মানুষ বা বন্ধু বা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলে কেউ মারা গেলে জিনিসটা আমি থিঙ্কিং করার চেষ্টা করি যে মানুষ মারা গেছে বা ওনার ফ্যামিলির কি অবস্থা হচ্ছে এই সময়। এগুলো আমি অনেক কিছুই চিন্তা করি, যেগুলো চিন্তা করতে করতে মনের ভিতরে একটা ভয় লাগা কাজ করে। হয়তোবা এই দিক থেকেও হয়তোবা জিনিসটা আমি দেখছি, হয়তোবা মনের ভুল। তো যথারীতি আমি আবার শুয়ে পড়ার চেষ্টা করি। তখন যেহেতু ক্লান্ত ছিলাম, কার গাড়ি নিয়ে গেছি, তাকে রিসিভ করছি, তাকে আবার রংপুর পাঠাই দিছি, আমার বন্ধুকে আবার রংপুর পাঠাই দিছি, শরীরের ওপর দিয়ে একটা হ্যাসেল গেছে। তো হয়তোবা আরো এর কারণে হয়তোবা ক্লান্ত অনেক শরীর। তো আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু গভীর ঘুমাতে যাব। তখন হঠাৎ করেই ওই জিনিসটাই আবার আসার চেষ্টা করতেছে, কিন্তু আগের মতো করে না, এটা আর একটু পরিবর্তন, নতুন রূপে আবার আসার চেষ্টা করতেছে। দেখি যে একটা কালো একটা বড় একটা রূপ নিয়ে সে রূপ ধারণ করে আমার শরীরের দিকে আগায় আসতেছে, এসে আমার বুকের উপরে বসার চেষ্টা করতেছে। যখন বুকের উপরে বসার চেষ্টা করলো তখন মনে হচ্ছিল যে একটা
15 থেকে 20 কেজি ওজনের পাথর কেউ হয়তোবা আমার বুকের ওপরে ফেলে দিছে। একটা মানুষের যদি বুকের ওপরে 15 থেকে 20 কেজি ওজনের পাথর যদি ফেলে দেওয়া হয়, তাহলে ওই সময় মানুষের একটা কি অবস্থা হতে পারে সেটা আপনারা নিজেরাই ভেবে দেখতে পারেন বা থিঙ্কিং করতে পারেন। তো ওই সময় যখন আমি শুয়ে আছি রুমে, বুকের ওপরে বসার পরে একটা মানুষ স্বাভাবিক যখন বুকের ওপর কোনো কিছু খারাপ আত্মা বা জিন জাতীয় জিনিস যদি বসার চেষ্টা করে, তখন সে মানুষ কিন্তু নিজেকে সেভ করার জন্য আলটিমেটলি কিন্তু চিৎকার দিবে অথবা ওঠার চেষ্টা করবে। সেরকম আমিও চিৎকার দিছি খুব জোরে, ওঠার চেষ্টা করছি, কিন্তু আমি চিৎকার দিছি, ওঠার চেষ্টা করছি, আমার রুমমেট ছিল স্বয়ং সে রুমে, সে শুনতে পায় নাই, বা আমি চিৎকার দিচ্ছি সেটাও আমি শুনতে পাচ্ছি না। পুরাই যেরকম মানুষ প্যারালাইসিস হয়ে গেলে যেরকম হয়ে যায় সে অবস্থা হয়ে গেছে। আমি উঠতেও পারতেছি না, হাতও নড়াতে পারতেছি না, বা আমি কথা বলতেছি সেটাও আমি শুনতে পাচ্ছি না। হঠাৎ করে যখন আমি শরীরে পুরো শক্তি দিয়ে যখন ওঠার চেষ্টা করি, সে আরো আমার শরীরের উপরে বল প্রয়োগ করে। বল প্রয়োগ করার পর এক সময় দেখা যায় যে যেমন নদী থেকে একটা মাছ, সদ্য নদী থেকে মাছ উঠানোর পরে যেরকম লাফালাফি করে সেরকম আমি লাফাচ্ছিলাম। লাফাইতে এমন অবস্থা হয়েছে যে না, এই মুহূর্তে আমার হয়তোবা সে আমাকে মেরে ফেলবে বা আমার সাথে খারাপ কিছু করবে, এরকম পরিস্থিতি নিয়েছে। সেই অবস্থায় যখন আমি নিজেকে আরো চেষ্টা করি যে না, এখান থেকে যদি আমি বাঁচতে চাই অথবা নিজেই কিছু একটা করতে হবে, যেহেতু আমি কথা বলছি বা শরীর নড়াচ্ছি, কিছুই হচ্ছে না। তো এরকম করতে করতে হঠাৎ করে যখন আমার শরীর থেকে সে সরে চলে যায়, আমি এক লাফে, এটা হতে পারে 1 সেকেন্ডেরও কম সময়ে, আমার রুমমেটের বিছানায় গিয়ে আমি শুয়ে পড়ি। তো বিছানায় শোয়ার পরে সে, আমার রুমমেট, ওর নামটা হচ্ছে সাজিদ, আমার খুব কাছের ছোট ভাই, বিছানায় শোয়ার পরে একটা মানুষ স্বাভাবিক অবস্থায়, যে বিছানায় একটা মানুষ শুয়ে আছে, সে কিন্তু ফোন স্ক্রলিং করছে। একটা স্বাভাবিক যে একটা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট রাত 2টা-3টা পর্যন্ত জেগে থাকে, স্বাভাবিক ব্যাপার। তো ওর বেডের ওর পাশে শোয়ার পরে সে হুট করে দাঁড়াই গেছে যে কি ব্যাপার ফাহিম ভাই, আপনি আচমকাই এভাবে আমার পাশে শুইলেন কেন, কি হয়েছে? তো আমি তাকে ঘটনাটা শেয়ার করতে চাইলাম না আবারও, কারণ ছোট মানুষ হয়তো বা ভয় পেতে পারে। তো আমাকে জোর করে বললো, ফাহিম ভাই কি অবস্থা, আপনি কেন এভাবে আপনার বিছানা থেকে উঠে আসলেন? আপনি তো আরেকবার উঠছেন, আমি তো দেখছি, আপনি কিন্তু কিছু শেয়ার করেন না, রুমের ভিতরে আপনি ঘোরাঘুরি করছেন। আমাকে যদি ঘটনাটা বলেন তাহলে আমার জন্য ভালো হয়। তো তাকে আমি পুরো ঘটনাটা শেয়ার করলাম। তো শেয়ার করার পরে সে বলতেছে, ভাই এটা হয়তো বা আপনার মনের ভুল হতে পারে বা যে কোনো কিছুই ঘটনা ঘটতে পারে, আপনি একটা কাজ করেন, আপনি আজকের রাতটা আমার পাশেই ঘুমান, কষ্ট করে আমরা 2 ভাই একসাথেই ঘুমাই, হয়তোবা এই ঘটনাটি আর হবে না। তো সে হয়তোবা আমাকে, মানে ভয়, যে জিনিসটা আমি ভয় পাইছি ওটা হয়তোবা ভয় কাটানোর জন্য সে বলছে যে এগুলো কিছুই হয় না। কিন্তু আলটিমেটলি আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা যদি ওর সাথে ঘটতো তাহলে সে বুঝতে পারতো যে আমার সাথে কি ঘটছে। অলরেডি কিন্তু আমার পুরো শরীর ঘেমে, মানে একটা মানুষ গোসল করলে যেরকম অবস্থা হয়, গোসল করে আসার পর ওই রকম অবস্থা হয়ে গেছে। তো ও গামছা নিয়ে এসে আমার পুরো শরীরটা মুছে দিল। মুছে দেওয়ার পরে ও বললো যে ভাইয়া শুয়ে পড়েন, আমরা শুয়ে পড়ি। সেও ফোন রেখে দিল। ফোন রেখে দিয়ে আমরা 2 ভাই আবার ঘুমাইতে গেলাম। তখন প্রায় বাজে রাত 2:30। আমরা ঘুমানোর চেষ্টা করলাম, গভীর ঘুম, যেহেতু ক্লান্ত ছিলাম। তো ঘুমাইতে যাচ্ছি, হঠাৎ করে কেমন আবার জানি ওই খারাপ আত্মা বা জিন, যে কোনো একটা হতে পারে, সেটা আবার আমার কাছে আসার চেষ্টা করছে। তো এটা বলে রাখা ভালো, রাতের বেলা তো আমাদের রুমটা অন্ধকার অবস্থায় থাকে, লাইট জ্বালানো না থাকলে, কিন্তু জানালা দিয়ে একটা আলো আসার কারণে আমি দেখতে পাচ্ছিলাম যে না, ওই শ্যাডোটা আবার আমার দিকে মুভ করতেছে। আমি যখন মুভ করা শুরু করছে তার আগেই আমি বিছানা থেকে উঠে পড়ছি। তখন প্রায় রাত 3টা 15 থেকে 3:30 বাজে এরকম। তখন তো গভীর রাত। ওই সময় তাকে আমি আবার ডাক দিই যে সাজিদ ওঠো, এরকম হয়তোবা আমার সাথে আবার ঘটনাটা ঘটতে যেতে পারে, আগে থেকেই সজাগ হওয়া ভালো। তাকে আমি আবার ডাক দিলাম, আমরা 2 জন আবার বিছানায় বসে পড়লাম। বসে পড়ার পরে আমি তাকে বললাম যে কি করা যায়, আমার সাথে যে ঘটনাটি ঘটতেছে এটা যদি খারাপ অবস্থায় চলে যায় তখন তো দেখা যাবে যে না, এই সমাধান করা যাবে না। যেহেতু বাসায় আমরা 2 জন আছি, আমাদের ডাইনিং এ 2 জন থাকে, তারাও নাই, সাকিব আর আরাফাত, ওরাও বাড়িতে ঘুরতে গেছে, এবং আমার বন্ধু সেও তো তার আত্মীয় মারা গেছে, সেখানে গেছে। তাহলে আমরা এখন কি করি? যেহেতু আমার বন্ধু বাসার অভিভাবক, সমাধান করার মতো তো কেউ নাই। আর এই রাত 3টা বা 3:30টার সময় আমরা কাকে বলবো? তো আমরা 2 জন চিন্তা ভাবনা করলাম যে কি করলে এখান থেকে সমাধান পাওয়া যায়।
যেহেতু একটা খারাপ আত্মা আসার চেষ্টা করতেছে, হয়তো বা আমাদের ক্ষতি করতে পারে। তো সেই সময় সে বলল যে ভাই আপনি একটা কাজ করেন, অজু করে আসেন, আপনি ভালোভাবে অজু করে আসেন, ভালো নিয়ম সূরা টুরা পড়েন, পরে বা আয়াতুল কুরসি পড়েন, পরে একটু ঘুমানোর চেষ্টা করেন। তো তার কথা আমি শুনলাম, যথারীতি আমি অজু করে এসে আয়াতুল কুরসি সূরা পড়ে আমি যেগুলো পারি আর কি সেগুলো পড়ে আমি বেডে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমার সাথে এই ঘটনাটি আর ওই রাতে ঘটে নাই। কিন্তু এটা বলে রাখা ভালো, ওই দিনের যে ঘটনাটি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, এটা শেয়ার করতে যে প্রায় হতে পারে এটা 10 মিনিট পার হয়ে গেছে। এতক্ষণে আমার শরীরের যে লোম আছে, আমার লোমটা দাঁড়ায় গেছে। আমি কিন্তু ওই রাতের ঘটনা বলতে গিয়ে কিন্তু ওই রাতের ফিলটা আমার মনের ভিতরে জাগ্রত হচ্ছে, যে যেমন ওই ঘটনা ঘটার সময় আমার শরীরে যে একটা ঠান্ডা অনুভব বা হিম অনুভবটা হয়েছিল, সেটা এখনো আমার শরীরের ভিতরে হচ্ছে, যেটা আমি এখনো বুঝতে পারতেছি যে ঘটনা শেয়ার করতে। তো এরকম ঘটনা হয়তোবা আপনাদের সাথেও ঘটতে পারে, যেটা আমার সাথে ঘটেছে, হয়তোবা নাও ঘটতে পারে। কিন্তু এই ঘটনা ঘটার পর আপনাদের সাথে কি হয়েছে বা এর সমাধান কি, যদি আপনারা জেনে থাকেন বা জানেন, তাহলে আমার সাথে শেয়ার করবেন, অথবা যে আমাদের কমেন্ট বক্স আছে, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের রাসেল ভাইয়ের যে মেইল আছে, এই মেইলে আমাদের মেইল করে হয়তোবা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার। আমি মেহনাজ শহীদ মোহাম্মদপুর থেকে বলতেছি। তো আমি যেটা শেয়ার করব ঘটনা, এটা একটা নির্দিষ্ট ঘটনা না, মানে ছোট ছোট খণ্ড খণ্ড অনেকগুলো ঘটনা। তো প্রথম যখন ফেস করি এটা, তখন হচ্ছে আমি ক্লাস 5-এ ছিলাম। তো আমাদের বাসাটা হচ্ছে তখন দোতলা ছিল, 3 তলায় হচ্ছে ছাদ, কিন্তু ছাদের উপরে হচ্ছে ওই চিলে কোঠার মধ্যে আম্মুর একটা ছোট চুলা ছিল, যেমন বাসায় অনেক বেশি পিঠা বা এরকম কিছু বানানোর সময় যেটা কাজে লাগে আর কি, মাটির চুলা এরকম। তো একদিন দুপুরের দিকে আমি হচ্ছে কার্টুনের কিছু দেখতেছি, তো হুট করে মনে হইতেছে বিছানাটা মুভ করতেছে, মানে একবার উপরে একটু উঠে যাইতেছে, আবার নিচে চলে আসতেছে, এরকম মনে হইতেছে। তা আমি বিছানায় বসা, তো আমি হচ্ছে মানে খুব বেশি যে ভয় পাইতেছিলাম এরকম না, তো মনে হইতেছিল যে কিছু একটা ফিল করতেছিলাম, মনে হইতেছিল যে একটু ভয় পাইতেছি বা পাইতেছি না এরকম। তো আমি ঘর থেকে বের হয়ে উপরে ছাদে চলে গেলাম, আম্মুর ওইখানে যাই বললাম। আম্মু হচ্ছে বললো না এরকম কিছু না, বাদ দাও, এটা কিছু না। তো ঠিক আছে, এইভাবে চলে গেল। কিন্তু তার 3-4 দিন পরেও হুট করে আবার হচ্ছে মানে আবারও এরকম একটা ফিল হইতে থাকলো, কিন্তু সেটা হচ্ছে রাতের বেলা। মনে হইতেছে যে বিছানাটা উঁচু নিচু হইতেছে, আর আমার মনে হইতেছিল যে নাক মুখ চেপে ধরতেছে, এরকম একটা ফিল হইতেছিল। তো এইভাবে কতক্ষণ হইছে আমার মনে নাই। তো হুট করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে সবকিছু নর্মাল, কিন্তু ঘামতেছিলাম আমি। তো তারপরে বাসায় তখন কাউকে আর ডাকাডাকি কিছু করা হয় নাই, তো ঘুমাই গেলাম। কিন্তু পরদিন সকাল থেকে হুট করে অসুস্থ লাগতেছিল। অসুস্থ বলতে এরকম যে খাবার হজম হইতেছিল না, যাই খাইতেছিলাম বমি হয়ে যাইতেছিল, সাথে প্রচন্ড মাথা ব্যথা। তো এইভাবে মোটামুটি 2-3 দিন যাওয়ার পরে এমনি ভাবা হয়েছে যে গ্যাস্ট্রিকের প্রবলেম হইতে পারে বা অন্য কিছু, কিন্তু এটা ঠিক হইতেছিল না। তো আলটিমেটলি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওইখানেও ট্রিটমেন্ট করা হয়, চেক করা হয় যে প্রবলেমটা হইতেছে কি, কিন্তু তেমন কোনো কিছু না। তো এইভাবে অনেক দিন, মানে অনেক দিন বলতে 3-4 মাস হয়ে যাইতেছিল। তো তখন হুট করে আব্বু আর আম্মু মনে হইলো যে এটা মেবি নর্মাল না, যেহেতু একবার বলছি যে এরকম কিছু একটা ফিল করছি। তো তখন হচ্ছে তারা একটা মহিলার সাথে, মানে মহিলা ওইখানে নিয়ে যায়, আমাদের নবাবগঞ্জ যে দাদার বাড়ি ওইখানে। তো এক মহিলাটা হচ্ছে হিন্দু মহিলা ছিল। তো জিজ্ঞেস করা হয়, মহিলা জিজ্ঞেস করে যে কি হইছে বা কিরকম সমস্যা। তো আম্মু হচ্ছে বলে, আমি তো তেমন কিছু বলি নাই, আম্মু বলল যে কি ঘটছে। তো বলার পরে মহিলা বলল যে আচ্ছা ঠিক আছে, ওই মহিলার একটা ফাঁকা ঘর আছে, ওই ঘরের ভিতরে ঢুকে বলতে। তো বলতেছিল যে আমার যাইতে হবে নাকি হচ্ছে আম্মুর গেলে হবে। তো মহিলা বলতেছিল সমস্যা নেই, আম্মুর গেলেও হবে এরকম। তো আম্মু যায় হচ্ছে ওই ফাঁকা ঘরটাতে বলে আসে যে কি সমস্যা। বলে আসার পরে মহিলাটা ওই রুমে ঢোকার পরে মহিলা বের হয়ে আসে একটু পরেই, 10-15 মিনিট পরে বের হয়ে আসে।
তো তখন মহিলা হচ্ছে বলে যে ও তো ভয় পাইছে, আর হচ্ছে ওকে ভয় পাইছে দেখে একটু মানে ওর এরকম একটা সমস্যা হইতেছে। তো তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটা তেল দিয়ে দিতেছি, ওইটা হচ্ছে প্রত্যেকদিন গোসলের পরে একটু মাথায় আর হচ্ছে একটু গায়ে যে কোনো জায়গায় একটু লাগায় রাখতে, সরিষার তেল। তো এটা দিল মোটামুটি ছোট একটা তেলের বোতল, ওইটা মোটামুটি 8-10 দিন লাগানোর পরে আমি ভালোই সুস্থ হয়ে গেছি, আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ঘটনা প্রথম, এইখানেই শেষ। তো তারও মোটামুটি 5-6 বছর পরে আমি হচ্ছে এসএসসি পরীক্ষা দিব এরকম টাইমে, তো বাসার ছাদে, তখন হচ্ছে বাসাটা আবার দোতলা থেকে 3তলা হয়ে গেছে, 3তলার উপরে হচ্ছে একটা চিলেকোঠার মতো ঘর আছে। তো একদিন তো আমরা নর্মালি বাসার সবাই যখন লোডশেডিং হইতো ছাদে যাইতাম, বা আমার পরীক্ষা ছিল লাইট নিয়ে যেয়ে পড়তে বসতাম ওইখানে। তো এরকম একদিন শেষ হয়েছে পড়া, তো আম্মু হচ্ছে বলতেছে যে আচ্ছা পড়তেছো যখন চা নিয়ে আসি থাকো। তো তখন হচ্ছে আমি একাই ছাদে, তো আম্মু হচ্ছে নিচে গেছে, মানে রুমে গেছে 2তলায়, তো আমি হচ্ছে 3তলায় পড়তেছি। তখন হুট করে মনে হইতেছিল যে বাতাসটা একটু গরম গরম লাগতেছে এরকম। তো আমি এভাবে পাত্তা দিই নাই খুব একটা, কিন্তু অনেকক্ষণ পরে বাসার একদম মানে ফ্রন্ট সাইড না, মানে ফ্রন্ট সাইড তো রাস্তা, ব্যাক সাইডে হচ্ছে একটা ওই ইউক্যালিপটাস গাছের বাগান এরকম। তো ওই বাগানের একদম আগেই হচ্ছে একটা ডোবা টাইপের আর কি, মানে কচুরি টচুরি এরকম, কচুরি পানা টানা এরকম টাইপের একটা ডোবা। তো ওই গাছগুলা ইউক্যালিপটাস গাছ, আর গাছের সাইডে হচ্ছে একটা মাটির রাস্তা আছে। তো ওই মাটির রাস্তা দিয়ে একটা মানে আগুনের গোলা টাইপের কিছু আসার পরে ওই যে ইউক্যালিপটাস গাছগুলা ওই গাছের নিচ থেকে উপর পর্যন্ত যাইতেছে, মানে উঠতেছে গাছের উপরে, আবার হচ্ছে নিচের দিকে নামতেছে এরকম। তো আমি ওইটা দেখছি, দেখার পরে মানে উঠে দৌড় দিব নাকি ওইখানেই বসে থাকবো বুঝতেছিলাম না। তো এর মধ্যে হচ্ছে আম্মু চলে আসছে চা নিয়ে, তারপরে ওইটা নাই, ভ্যানিশ, হুট করে দেখি যে নাই। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, নাই যখন আর না বলি। এই হচ্ছে ঘটনা 2 গেল। তার কিছুদিন পরে আমাদের ওই বাসায় একটা ভাড়াটিয়া ছিল, ওনার হাজবেন্ড হচ্ছে ব্যাংকে চাকরি করে, আন্টি হচ্ছে বাসায় হাউস ওয়াইফ আর কি। তো আন্টিরও হচ্ছে ওই আম্মুর মতোই একটা চুলা ছিল ছাদে। তো আন্টি একদিন দুপুরবেলা রান্না করতেছে, তো মনে হইতেছিল ওনার যে পিছনে কাপড় ঝাড়া দিলে আর কাপড় বাড়ি দিলে একটা শব্দ হয় না, ওই রকম একটা শব্দ আন্টি পাইতেছিল। আর মনে হইতেছিল যে ওনার পিছনে কেউ হচ্ছে কাপড় ঝাড়া দিতেছে, আর ওইটার বাতাসটা এসে ওনার গায়ে লাগতেছে। তো এইটাতে উনি ভালোই ভয় পায়, ভয় পায় কাজটা বাদ দিয়ে রুমে চলে আসে, পরে আম্মুর সাথে শেয়ার করে এরকম। তো এটা আম্মুকে বলে, তো আম্মু বুঝতে পারে যে কোনো একটা কাহিনী আছে। তো তখন আমাদের মানে দাদাবাড়ি যেটা ওই নবাবগঞ্জে, ওইটার মানে বাসার পাশেই হচ্ছে একটা নদী আছে, কালীগঙ্গা নাম নদীর। তো ওইটা একদম বাসার ছাদ থেকে নদীটা দেখা যায়। তো একদিন হয়েছে কি, বাসায় মানে সবাই আছে এরকম, মানে একটা মিলাদ টাইপের কিছু একটা ছিল আমার দাদার মৃত্যুবার্ষিকীতে এরকম। তো ওই দিন হচ্ছে ভালোই রান্না বাড়া হয় বাসায়, তারপর সবাই খাওয়া দাওয়া করে, মানে সারাদিন পার হয়ে গেছে বিকেলবেলা। তো বিকেলবেলা হচ্ছে আম্মু, তারপর ওই যে আমাদের যে ভাড়াটিয়া আন্টিটা উনি, তারপরে হচ্ছে আমি, সবাই মিলে তো ভাবলাম যে বিকেল হয়েছে যখন, তাইলে আমরা একটু নাস্তা নিয়ে ছাদে যাই, বসি, খাওয়া দাওয়া করে আড্ডা টাড্ডা দিই, গল্প টল্প করি। তো এরকম ভালোই নাস্তা নিয়ে ছাদে যাই, আমরা যাই বসে গল্প টল্প করি। করার পরে তো ওই আন্টির একটা ছেলে ছিল, ছেলে হচ্ছে ক্লাস 4-এ কি 3-তে পড়তো তখন। তারপরে হচ্ছে ও পিচ্চিটা, ও ছিল তখন। তো যখন ওই পিচ্চিটা ওই ছাদ থেকে সন্ধ্যা হয়ে গেছে, তো ও হচ্ছে আগে নিচে আসছে, আন্টি, আমি, আম্মু আমরা হচ্ছে পরে নামবো একটু। তো পিচ্চিটা রুমে ঢুকছে, ঢুকার পরে ওই যে প্রথমে যে দ্বিতীয় ঘটনা উল্লেখ করছিলাম যে একটা ইউক্যালিপটাস গাছের বাগান আছে, তো ওই আন্টিদের রুমের জানালা থেকে হচ্ছে ইউক্যালিপটাস গাছের বাগানটা দেখা যায়। তো ও দেখতেছিল যে ওই বাগানের ওই দিক থেকে, দোতলা তো বাসা, মানে দোতলা তো খুব বেশি উঁচু হয় না, তো দেখতেছে যে ওই বাগানটার ওই দিক থেকে জানালা বরাবর একটা লোক আসতেছে, একদম
মানে চুল টুল জট পাকানো এরকম, আর হচ্ছে ফেসটা একটু মানে হাসি দেওয়া, কিন্তু হাসিটা অনেক বড় একটা হাসি। এসে জানালায় হচ্ছে ওর দিকে তাকায় আছে, একদম ওই রকম একটা উইয়ার্ড হাসি দিয়ে ওর দিকে তাকায় আছে। তো ও তো ছোট মানুষ, দিছে জোরে এক চিৎকার এটা দেখে। তারপরে আন্টি শব্দ পাই নাই তখনও, তো ও চিৎকার করতে করতে ঘর থেকে বের হয়ে আসছে, সিঁড়ির এখানে আসছে। পরে আমরা শব্দ পাইছি, নিচে আসছি। পরে ও তো ঘরে ঢুকতেই চাইতেছে না কোনোভাবে, যে না আমি যাবো না এরকম। তো তারপরে ওকে বুঝাই টুঝাই দোয়া টোয়া করে দিয়ে ওরে ফুটো দিয়ে বলছে না এরকম কিছুই না হয় এরকম। তো ঘরে চলে গেছে। তো রাতে হইলো কি যে ও যে জানলাটা দিয়ে দেখছে, যেহেতু মোটামুটি গরমকালই বলা যায়, জানালা খুলেই ঘুমায় আর কি। তো জানালা খুলে ঘুমাইতেছে, তো ওই আন্টি আর আন্টির ছেলে, তো ওনার হাজবেন্ড তখন ছিল না মেবি, বা ওয়াশরুমে গেছিল এরকম কিছু একটা হবে। ওই পিচ্চিটা আবার চিৎকার করে উঠছে। তো যখন ওই আন্টিটা জিজ্ঞেস করছে যে কেন চিৎকার করছে, বলছে ওই লোকটা আমার জানালা দিয়ে ডাকতেছে। কোন লোকটা? বলে ওই যে সন্ধ্যাবেলা যে দেখছিলাম ওই লোকটা আমাকে জানলা দিয়ে ডাকতেছে, অনেক বড় একটা হাসি দিয়ে আছে আর আমাকে জানলা দিয়ে ডাকতেছে। তো তারপরে হচ্ছে জানলাটা লাগাই দেয়, জানলাটা লাগায় পর্দা টেনে দেয়। পরে হচ্ছে আঙ্কেল আসার পরে বলে, তারপরে হচ্ছে ওরা বাসা ছেড়ে চলে যায়। এতটুকু হচ্ছে ওই বাসায় থাকাকালীন ঘটনা। তারপরে তো হচ্ছে যখন ঢাকায় চলে আসি, আমার হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাডমিশন হয়। তো তখন আমি হচ্ছে ঢাকায় যে নতুন বাসায় উঠি মোহাম্মদপুরে। তো এটা হচ্ছে মোহাম্মদপুর লালমাটিয়ায় বাসাটা ছিল। তো একদিন লালমাটিয়ার বাসাটায় আব্বু আম্মু হচ্ছে বাসায় নাই, সন্ধ্যার দিক হবে এরকম, বৃষ্টি হইতেছে তখন, এপ্রিল মাস এরকম আর কি। অ্যাডমিশনের পরে যে টাইমটা হয় আর কি, এপ্রিল মে এরকম টাইমের বৃষ্টি হইতেছে। তো সন্ধ্যাবেলা বৃষ্টি হইতেছে, আমাদের হচ্ছে 2 রুমের ফ্ল্যাট ছিল। তো আর সামনে হচ্ছে মানে ফ্ল্যাটটা হচ্ছে একদম ছাদের উপরে ছিল, ছাদের উপরে যে বাসাগুলো থাকে না, ওইটা অনেক তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে এরকম বাসা। তো ছাদের উপরেই 2টা ফ্ল্যাট, মানে অর্ধেকটা হচ্ছে ছাদের বাসা আর অর্ধেকটা হচ্ছে ছাদ এরকম। তো আমি হচ্ছে বৃষ্টি দেখার জন্য মেইন গেটটা খুলে, ওই গেট খোলার পরে আবার একটু এরকম দেওয়া ছিল, কি বলে এটাকে, দরজার উপরে যে একটু দেওয়া থাকে, পাকা করা থাকে, ওইটা ছিল। তো আমি ভাবলাম ওইখানে দাঁড়ালে তো আর বৃষ্টিতে ভিজবো না, ওইখানে দাঁড়ায় আসি। তো হুট করে বিদ্যুৎ চমকায়, আর মনে হয় যে মানে চমকানোর আলোতে মনে হয় যে সেম আমার মতো দেখতে আরেকজন ওই পাশটাতে দাঁড়ায় আছে, মানে আমার অপোজিটে দাঁড়ায় আছে, ছাদের কর্নারে আমার অপোজিটে দাঁড়ায় আছে। এরকম বিদ্যুৎ চমকানোর মানে জ্বলে উঠছে, তখন দেখা গেছে এরকম আর কি। তো আমি আবার একটু ভালো করে দেখছি কেউ নেই এরকম। তারপরে আমি রুমে চলে আসলাম, আসার পরে দরজা লাগাই দিছি। তো আব্বু আম্মু যখন চলে আসছে তখন বললাম যে এরকম, বলে যে আরে ঝড় বৃষ্টি হইলে তো এরকম হইতেই পারে, আর এই এলাকায় তো আগে অনেক ছিল, এত উন্নত ছিল না আগে, সো এগুলা হইতেই পারে, ব্যাপার না, তুমি দোয়া পড়ে থাকবো সবসময়। এতটুকু শেষ, এর মধ্যে কোনো ঘটনা ঘটতেছে না। তো একদিন হচ্ছে আমার কলেজের একটা ফ্রেন্ড, ও হচ্ছে আমার হোস্টেলে থাকতো। তো আমার হচ্ছে মানে ইচ্ছা হইতো যে, আমি তো বাসায় থাকতাম, মানে ব্যাচেলর থাকার আমার খুব ইচ্ছা ছিল যে আচ্ছা আমার ফ্রেন্ড হোস্টেলে থাকে, তো আমি একদিন যাই। তো আব্বু আমার কাছ থেকে পারমিশন নিয়ে আমি হোস্টেলে থাকবো আমার ফ্রেন্ডের সাথে, ওইটা চিন্তা করে গেলাম। তো যাওয়ার পরে হইলো কি, আমার ফ্রেন্ড মোটামুটি 6 মাস হয়ে গেছে ওই রুমটাতে থাকে, কোনো সমস্যা হয় না, ডাবল বেডের রুম, কিন্তু একাই থাকে, কোনো রুমমেট নেই। তো হোস্টেলটা হচ্ছে আবার ওই লালমাটিয়া মহিলা কলেজ থেকে 1 মিনিট কি 2 মিনিটের দূরত্ব এরকম। তো ওর রুমটা ছিল নিচতলায়। তো ওর রুমের একটা জানালা ছিল ছোট, যেটা কখনো খুলতো না খুব একটা, কারণ খুললে হচ্ছে পাশে আরেকটা বিল্ডিং, মাঝখানে একদম এতটুকু একটু জায়গা, মানে ওই রকম কিছু নাই, আলো টালো আসতো না, এই জন্য জানালা খুলতো না। তো ওই দিন ও হচ্ছে পাশেই আবার কিচেন ছিল, চাটা বানানো যাইতো। তো রাতের বেলা আমরা গল্প করতেছি, 1:30টার দিকে ও হচ্ছে চা বানাইতে গেছে, আমি হচ্ছে রুমে বসে মোবাইল স্ক্রলিং করতেছি। তো তখন ওই জানালাটা, ছোট একটা জানালা যে চিপার মধ্যে, ওইটার ওই পাশ থেকে মনে হইতেছিল যে বিড়ালের বাচ্চা কান্না করলে যে শব্দটা হয়, এরকম একটা শব্দ হইতেছিল। তো এইটা বেশ কয়েকবার হইলো, হওয়ার পরে আবার থেমে গেছে। তো আমি ভাবতেছিলাম যে বিড়ালের বাচ্চা টাচ্চা হবে, কারণ হোস্টেলের আশেপাশে কি এটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই। তো আমার ফ্রেন্ড আসার পরে বললাম যে মনে হয় কোনো বিড়ালের বাচ্চা কান্না করছে। বলে আরে এখানে বিড়ালের বাচ্চা কেমনে আসবে, এই 2 বিল্ডিং এর মাঝখানে তো কোনো জায়গাই নাই আসার মতো, এখানে বিড়ালের বাচ্চা আসার কোনো অপশনই নাই। তারপরেও ভাবলাম হয়তো বা কেউ ফেলেও দিতে পারে, এইরকম হইতে পারে। তো এটা এখানেই শেষ। তার কিছুক্ষণ পরে যখন
রাত 2:30টার মতো বাজে এরকম। তো আমরা দুইজন হচ্ছে একই বেডে বসে গল্প করতেছি। তো হুট করে ওর একটা টেবিল ছিল, টেবিলটা হুট করে কেঁপে উঠছে, মানে এমন যে টেবিলটাকে 1-2 ইঞ্চি উঁচু করে আবার ছেড়ে দিছে এরকম একটা কিন্তু ভূমিকম্প হইলেই তো 1-2 ইঞ্চি উঁচু থেকে আর টেবিলটা উঠে পড়বে না। তো টেবিলের উপর একটা গ্লাস ছিল কাচের, ওইটা নিচে পড়ে ভেঙে গেছে। তো ও তো এক লাফ দিয়ে, মানে আমার মুখোমুখি বসা ছিল, আমার সাইডে এসে বসে যে আরে কি হইতেছে এইগুলা, কখনো তো এইরকম হইতো, আমি একাই ছিলাম, 6-7 মাস হয়ে গেছে, কোনো সমস্যা তো হয় নাই। পরে হচ্ছে আমি বাসায় ফোন দেই যে হোস্টেলে তো এরকম হইতেছে, আম্মু কি করবো, বলে সকালবেলা তাড়াতাড়ি চলে আসো তুমি। পরে এইভাবেই হচ্ছে রাত পার হয়ে যায়, সকালে যাই। পরে হচ্ছে আর জানি না, আমি আমার ফ্রেন্ড হোস্টেলের রুম চেঞ্জ করে ফেলছে, এতটুকুই ঘটনা, এইখানে ঘটনাটা শেষ। তারপরে হচ্ছে মোটামুটি অনেক দিন আর কোনো সমস্যা নাই, কিছুই নাই, মানে আমি যে কন্টিনিউয়াসলি ফেস করতেছি ব্যাপারগুলো এরকম না, কিন্তু আমি প্রত্যেকটা নতুন জায়গায় বা মানে হুট করে নতুন নতুন এক একটা ঘটনা ঘটতেছে এরকম আর কি। তো এরপরে যখন ভালোই যাইতেছিল, কোনো সমস্যা নাই। তো একবার হচ্ছে করোনার পরে যখন মানে আমি ঢাকায় একাই থেকে যাই, আব্বু আম্মু হচ্ছে বাসায় চলে যায়, তো তখন হচ্ছে আমি একটা বাসায় উঠলাম। বাসাটা হচ্ছে সাবলেট, হাজব্যান্ড ওয়াইফ থাকে, একটা বাচ্চা আছে ওদের, আমি হচ্ছে সাবলেট একটা রুম নিলাম। তো ওইটার ওয়াশরুম ছিল হচ্ছে আমার রুমের সাইডে, বেলকনি ছিল রুমে। তো আমি হচ্ছে একদিন, ওরা বাসায় নাই, আবার ওরা হচ্ছে কোথাও গেছে, বা মানে ওদের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে ছিল, ওরা বাড়িতে চলে গেছে। তো তখন আমি বাসায় একা, তো আমি হচ্ছে ওয়াশরুমে গেলাম রাতের বেলা, ওয়াশরুমে যেয়ে বেরোইলাম, একটু চা বানাইলাম, চা নিয়ে বেলকনিতে বসলাম, আবার এর মধ্যে একটু পড়তেছি, আবার হচ্ছে বসে আছি এরকম আর কি। তো হুট করে বেলকনি থেকে যখন চা খায় রুমে আসছি, বেলকনির দরজাটা লাগাই দিছি। তো বেলকনি থেকে কে যেন নক করে, মানে বেলকনি থেকে দরজা নক করতেছে, যেখানে আসার কোনো প্রশ্নই আসে না, কেউ বাসার মধ্যে আমি একা, তার মধ্যে বেলকনিতে আসা তো সম্ভব না। তো বেলকনি থেকে দরজা নক হইতেছে, তো আমি একটু ভয়ও পাইলাম, আবার ভাবলাম যে অন্য কোনো আশেপাশের বাসার দরজাও নক হইতে পারে, কিন্তু আমি পরে ভালো মতো খেয়াল করলাম যে না, নকটা হইতেছে আমার বেলকনি থেকেই। তো আমি বেলকনি আর খুলি নাই, ওইভাবেই রাত পার করে দিছি। তো এই হচ্ছে গেল এই বাসা। তো বাসা ছেড়ে দিলাম আবার, তখন হচ্ছে আমার সেমিস্টার শেষ হয়ে গেছে, তো মোটামুটি 1-1.5 মাস কোনো ক্লাস নাই। তো আমি বাসায় গেলাম, বাসা ছেড়ে দিছি ওইটা যে ক্লাস নাই, আবার যখন উঠবো নতুন বাসা বা মেসে উঠে যাবো এরকম। তো তারপরে হচ্ছে ওই বাসাটা চেঞ্জ করে এই বাসাটা ছিল হচ্ছে বসিলার ওইখানে যে আরশিনগরে ছিল বাসাটা, আরশিনগর 1 নম্বর গলিতে ছিল। তো তারপরে 1-1.5 মাস পরে আবার যখন আসলাম বাসা থেকে, তো তখন হচ্ছে আরেকটা হোস্টেলে উঠলাম। হোস্টেলটা ছিল হচ্ছে তাজমহল রোডে ওই কেন্দ্রীয় কলেজ নামে একটা কলেজ আছে, ওইটার আশেপাশে আর কি, কোনো একটা হোস্টেল, নাম না বলি। তো ওই হোস্টেলে 6 তলাতে উঠলাম আমি। উঠার পরে হইলো কি, ওইটাতে আমার একটা ফ্রেন্ড আবার আগে থেকেই থাকে, তো ওর সাথে ওই রুমটাতে উঠলাম। ওইটা হচ্ছে আবার 3 বেডরুমের একটা রুম, তো অ্যাটাচ ওয়াশরুম প্লাস বেলকনি। কিন্তু ওই হোস্টেলের একদম লাগোয়া একটা বিল্ডিংই হচ্ছে আবার বাচ্চাদের একটা মাদ্রাসা, ওইটা আবার 4 তলা, উপরে হচ্ছে টিন দেয়া, মানে ছাদ নাই, টিন দেয়া। তো যেটা হচ্ছে আমরা থাকি 6 তলায়, আর ওইটা পাশে টিয়াটা হচ্ছে 4 তলা। তো যেহেতু অনেকটা গ্যাপ 2 তলা, আর তার মধ্যে টিনের ছাদ, কোনো নাই। তো ওইখানে যখন উঠলাম, মোটামুটি 3-4 দিন পর থেকে দেখি যে আমার বিছানাটা হচ্ছে জানালার পাশে, আর আমার যে ফ্রেন্ড ও হচ্ছে বেলকনির পাশে, বেলকনির সাইডে ওর বেডটা, আর আরেকটা বেড ওইটা ফাঁকা। তো আমি হচ্ছে আমার ওই ফ্রেন্ডের নাম হচ্ছে স্বর্ণা। তো আমি হচ্ছে যখন ওই ওই হোস্টেলে উঠলাম, তার 3-4 দিন পরে যে এটা হইতেছে যে আমার জানালার সাইডে কন্টিনিউয়াসলি রাতের বেলা 1-1.5টার দিকে নুপুরের শব্দ হয়। নুপুরের শব্দ মানে অনেক বেশি শব্দ, একদম জানালার গা ঘেঁষে হইতেছে। তো আমরা মাঝে মধ্যে হোস্টেলে থাকলে, মানে হোস্টেলের খাবার মাঝে মধ্যে ভালোও লাগে না, এই জন্য রান্নাও করি। তো কিচেনও 6 তলায় ছিল। তো আমরা হচ্ছে মাঝে মধ্যে রাতের বেলা এটা ওটা বানাই, নুডলস, চা, কফি এক্সেট্রা। তো একদিন হচ্ছে আমি কিছু একটা বানাইতেছি, তখন আমার ফ্রেন্ডও জেগে আছে, আবার আশেপাশের রুমেরও 2-3 জন ছিল। তো আমি হচ্ছে কিচেনে আসতেছি, তো মনে হইতেছে যে নুপুরের শব্দটা একদম মানে ওই দেয়ালের ওই পাশ দিয়ে আমার সাথে সাথে কিচেন পর্যন্ত যাইতেছে, আবার আমার সাথে সাথেই দেয়ালের ওই পাশ দিয়ে রুমে ঢুকতেছে এরকম।
ওইটা আমার ফ্রেন্ডও শুনতেছে, ইভেন আশেপাশে যে আরো 2-3 জন ছিল ওরাও শুনতেছে। তো তারপরে মোটামুটি সবাই যেহেতু একসাথে 5-6 জন আছি, এটা নিয়ে আর তেমন ইয়া করি না যে আচ্ছা ঠিক আছে হইতেই পারে, হোস্টেল কেমন না কেমন বিল্ডিং ছিল, হইতেই পারে, এগুলো ঠিক আছে। তো তারপরে এটা আর পাত্তা দেই না। তার 2-3 দিন পরে এরকম নুপুরের শব্দ 2-1 দিন পর পরই হইতে থাকে। তো তার 2-3 দিন পরে আমি হচ্ছে রাতের বেলা কয়েল জ্বালাবো, মানে কয়েলটা জ্বালায় হাতে রাখছি, এখনো স্ট্যান্ডে গাঁথি নেই। তো আমার ফ্রেন্ড হচ্ছে আমার বিছানায় বসা, আর আমার বিছানা তো জানালার কাছে। তো আমি জাস্ট কয়েলটা হাতে নিয়ে বসে আছি যে স্ট্যান্ডে রাখবো এরকম। আর এমন সময় মনে হইলো যে নুপুরের শব্দ তো বাজতেছে এই জানলার ওই পাশ থেকে, আর মনে হইলো যে আমার হাতে কেউ টোকা দিল, আমার হাত থেকে কয়েলটা আমার পায়ের উপরে পড়ে ছ্যাঁকাও লাগলো। যেটা আমার ফ্রেন্ড একদম আমার দিকে তাকায় আছে, আমি হচ্ছে ওর দিকে তাকায় আছি যে এটা কি হইলো। যে মানে ও বুঝতে পারছে যে আমার হাতটা কেউ টোকা দিছে, দ্যাটস ওয়াই কয়েলটা পড়ে গেছে হাত থেকে। তো এটা ও বুঝতে পারছে আর আমি তো বুঝতেই পারছি। ও আমার দিকে তাকায় আছে, আমি ওর দিকে তাকায় আছি, এইভাবে চলে গেল। তো তারপরে হচ্ছে আমার ওই ফ্রেন্ডের কোনো একটা নানা বা কেউ সামথিং তাকে বলছে, বলার পরে এটা সামহাউ কমে গেছে, আর হয় না এই প্রবলেমটা। মানে আমাদের রুম থেকে কমে গেছে তার মানে এই না যে পুরো হোস্টেল নেই, হোস্টেলে প্রবলেম স্টিল চলতেছে। ওইটা হচ্ছে পরের যে ঘটনা, হোস্টেলের নিচতলায় হচ্ছে রান্না বাড়া হয়, আর হচ্ছে যে হোস্টেলের যে খালারা থাকে ওনারা। তো একদিন হচ্ছে হোস্টেলের যে মেইন, মানে যে হোস্টেল দেখাশোনা করে যে খালাটা মেইন যে উনি হচ্ছে একদিন রাতে ঘুমাইছে। তো মেয়েদের যে রুমে সিঁড়িগুলা, মেয়েদের রুমে যাওয়ার জন্য যে সিঁড়িটা, ওইখানে একটা দরজা আছে, সিঁড়িটা ওইটা দরজা লাগায় ওনারা হচ্ছে ঘুমায়। তো রাত্রে 1:30 বা 2টা এরকম বা আরো বেশি হইতে পারে। তো ওই খালার দরজা নক করতেছে যে খালা উঠেন উঠেন, আমার রুমে যাইতে হবে, একটু সমস্যা হয়েছে। কিন্তু খালা দরজা খুলে দেখে কেউ নাই। আর যে হচ্ছে মেয়ের ভয়েসে ডাকতেছিল, ওই মেয়ে হচ্ছে বিকালবেলা বাড়িতে গেছে, ও নাই হোস্টেলে। তো খালা একটু ভয়ই পায় এই ঘটনায়। তো এইভাবে খালারে মোটামুটি 3-4 দিন ডাকে। ডাকার পরে ভালোই ভয় পায়। ভয় পাওয়ার পরে হোস্টেলে একটা মিলাদ দেয়। মিলাদ দেওয়ার পরে তারপরে মোটামুটি আর সমস্যা হয় নাই তেমন একটা। তো তারপরে হচ্ছে আমি হোস্টেলটা চেঞ্জ করি। চেঞ্জ করে হচ্ছে আবার বাসায় চলে আসি, আমার ভাইয়া ভাবি চলে আসছে এখানে। তো তখন হচ্ছে আমি বাসায় উঠি। বাসায় ওঠার পরে বাসাটা হচ্ছে মোহাম্মদপুর টিক্কাপাড়া পানির পাম্পের এইদিকে, রিং রোডে আর কি, ওইখানে টিক্কাপাড়া পানির পাম্পের এইখানে। তো বাসায় উঠলাম, ওঠার পরে প্রথম 3-4 মাস ভালোই ছিল। তারপরে হুট করে দেখতাম যে আমার রুমে একটা শ্যাডো দৌড় দিয়ে জানলা দিয়ে মানে দরজা ভেদ করে ঢুকে দৌড় দিয়ে আমি জানলা দিয়ে বের হয়ে যেতেছি এরকম। মানে হুট করে মনে হইতেছে স্ক্রল করতেছি ফোন, লাইট অফ, এরকম একটা কিছু চলে গেল, এরকম শ্যাডো টাইপের দৌড় দিয়ে চলে যেতেছে রুমের ভিতরে। তো এটা মানে যেহেতু কন্টিনিউয়াসলি অনেকবার এগুলা মোটামুটি ফেস করছি, খুব যে ভয় লাগতেছে এমন না ব্যাপারটা, আবার যে অনেক অনেক বেশি যে সমস্যা হইতেছে এমনও না, জাস্ট কিছু একটা হইতেছে আমার আশেপাশে এরকম। তো তারপরে এইটা বেশ কয়েকবার হইলো, হওয়ার পরে তো মানে কন্টিনিউয়াসলি যে হয় এমন না, নতুন বাসায় যাওয়ার পরে 2 থেকে 3 বার হয়, তারপর আর হয় না এরকম। তো তারপরে হচ্ছে এইভাবে গেল আরো অনেকদিন, ওই বাসায় অনেকদিন থাকলাম, আর কোনো সমস্যা হয় না। তারপরে লাস্ট যখন বাসা নিলাম 23 সালের আগস্টে নতুন একটা বাসায় উঠলাম, সেটা হচ্ছে মোহাম্মদপুর ফিউচার টাউন হাউসিং। তো তখন ওই বাসাটায় ওঠার পরে একদিন রাত্রে 11টার দিকে রুমে আমি একাই, বেলকনি খোলা ছিল। তো মনে হইতেছিল যে আবার রুমের লাইট অফ, তো বেলকনি খোলা ছিল, মনে হইতেছিল যে বেলকনির ওই পাশ থেকে কেউ আমাকে একদম মাথা ঝুঁকায় উকি দিয়ে দেখতেছে। তো মানে আমি সামনের দিকে তাকানো, কিন্তু কেউ বারবার উকি দিয়ে দেখলে কিন্তু এটা বোঝা যায় যে পিছন থেকে কেউ উকি দিতেছে। এইটা হচ্ছে আমার কাছে সবচাইতে মানে উইয়ার্ড লাগছিল। এটাই হচ্ছে মানে সবচাইতে উইয়ার্ড লাগছে এই পর্যন্ত যত ঘটনা ঘটছে, যে 3-4 বার এরকম উকি দিয়ে দিয়ে আমাকে দেখতেছে। যখনই আমি একটু মাথা ঘুরায় দেখার চেষ্টা করি কে, তখনই আবার একদম এরকম করে আড়াল হয়ে যাইতেছে বেলকনির এই পাশটাতে, গ্লাসের ওই সাইডটাতে, পর্দা যেখানে দেওয়া। তো আবার যখন আমি সামনের দিকে ঘুরতেছি, তখন আবার মনে হচ্ছে আস্তে আস্তে মাথাটা আর অর্ধেক গাটা বের করে আমার দিকে আমি তাকাইতেছে। এটা আমি মানে একদম ফেস করতেছি। তো কিন্তু এতটুকু বোঝা যাইতেছিল যে এটা মহিলার মতো,
ওই বোরখা, অনেক হ্যাভি কিছু বোরখা থাকে না, অনেক মাথাটা একদম কেমন করে ঢাকা থাকে, ওই রকম হ্যাভি বোরখা। তো এটা মহিলা, এটা বসে যেতেছিল। তো আর হচ্ছে এইটা মোটামুটি ওই দিন 3-4 বার হইলো এরকম ওই বাসাটায়। তারপরে যখন আমি মানে লাইট অন করলাম, তারপর আর কিছু দেখি নাই। তো আরেকদিন হচ্ছে কি হইলো, আমার যে ফিয়ান্সি ও হচ্ছে আসছে একদিন, আসার পরে বাসা দুপুরবেলা লাইট ফ্যান ফ্যান ট্যান সবকিছু অফ। তো ও হচ্ছে এমন টাইমে হুট করে দরজার সামনে একটা ইয়া ছিল, ডোরবেল ছিল, কোনো বাতাস নাই কিছু নাই, ডোরবেলটা ঘন্টিটা একা একা বাজতেছে। তো ও এটা ফেস করে। আর লাস্ট যে এই বাসার ঘটনাটা, এই বাসাতে এখনো আছি কিন্তু কোনো সমস্যা ওইভাবে ফেস করি না, কিন্তু লাস্ট যে বাজে একটা ভয়াবহ ঘটনা ঘটছে ওইটা হচ্ছে, আমার একটা বিড়াল আছে। তো ও সবসময় আমার সাথেই থাকে, ওকে আনার পরে বাসায় তেমন কোনো সমস্যা নাই। তো আমি যেহেতু একা থাকতাম ম্যাক্সিমাম, তো এই জন্য হচ্ছে বিড়াল আনা একটা, যে অন্তত একটা পেট থাকলে তো একা ফিল হবে না। তো ও হচ্ছে, আমি ওকে খাবার খাওয়াই দুপুরবেলা ঘুমাইছি একটু, মনে হয় 10 মিনিটের মতো ঘুমাইছি। ও কখনো হচ্ছে বেলকনি দিয়ে উকি টুকি দেয় না, কিন্তু 10 মিনিটের মাথায় আমাকে নিচ থেকে দারোয়ানের ছেলে ফোন দিছে যে আপনাদের বিড়ালটা নিচে পড়ে গেছে। কোনো মানে কোনো ইয়াই নাই, ইভেন ও পড়ে যাওয়ার সময় তো একটু শব্দ হবে বা চিৎকার চেঁচামেচি কিছু তো হওয়ার কথা, তাই না? এরকম কিছুই হয় নাই, ফুট করে একদম সাডেন। আর আমি যে ঘুমাইছি মনে হয় 10 মিনিট হবে, দুপুরবেলা তাও। তো তখন নিচে হচ্ছে আবার অনেকগুলো লোক কাজ করতেছিল, কনস্ট্রাকশনের কাজ চলতেছিল পাশেই। তো ওইখানে থেকে অনেকগুলো লোক বলতেছিল যে আমরা দেখতে পাই, আমরা এরকম মনে হইতেছিল যে কেউ বিড়ালটাকে ছুঁড়ে ফেলে দিছে, আর ছুঁড়ে ফেলে দিয়ে আড়াল হয়ে গেছে এরকম। তো আমার বিড়ালটা কিছু হয় নাই বলতে, ক্ষতি হয়েছে কিন্তু বেঁচে গেছে, ট্রিটমেন্ট করাইছি, বেঁচে গেছে। তো আর লাস্ট যেটা হয় 4-5 দিন আগে, আমি হচ্ছে ঘুমাইতেছি। তো আমার বিড়ালটা সবসময় আমার সাথেই ঘুমায় দিনের বেলা, দুপুরবেলা। তো আমি দুপুরবেলা, ও আমার সাথে ঘুমাইতেছে, একদম আমার সাথে ঘেঁষে ঘুমাইতেছে। হুট করে মনে হইলো কেউ আমার সাইড থেকে ওরে, আমার গায়ের কাছ থেকে ওরে ধাক্কা মেরে এই দেয়ালের সাইডে ফেলে দিল। আর ও অনেক জোরে চিৎকার করে উঠছে। ওইখানে হচ্ছে মাটির কয়েকটা আসবাবপত্রের মতো ছিল, ওই কাপটাপ ছিল, ওইটার উপরে পড়ছে, ওইটা পড়ে গেছে এরকম। ওই শব্দে আমি ঘুম থেকে উঠে গেছি। আর তারপরে ওকে আমি এত টানাটানি করলাম, ও আমার কাছে আসলো, ওই রুমেই ও আর ঢুকে নেই সারা দুপুর বিকেল। এটা হচ্ছে এই বাসার ঘটনা, যেটা 5-6 দিন আগের লাস্ট। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার উডবি হাজবেন্ড, যে আমার ফিয়ান্সি, ওর ছোটবেলার কয়েকটা ইয়া আছে। ওদের যে বাসাটা, ও আমার কাজিন হয় আবার, তো ওদের বাসাটা মানে তখন এমন ছিল, মানে ওর ছোটবেলা আর কি, তখন তো এত উন্নত ছিল না এলাকা, মানে একটা বাড়ির আশেপাশে খুব একটা যে বাড়িঘর আছে এরকম না, আর ওদের অনেক বড় বাড়ি। তো ওইখানে হচ্ছে একটা ওই কি বলে সিমেন্টের টাঙ্কি থাকে না কিছু, এইরকম ছিল। তো ও হচ্ছে ওই টাঙ্কির উপরে উঠে খেলাধুলা করতো। তো মাঝে মধ্যে খেলাধুলা করার সময় একটা বৃদ্ধ মহিলা আর একটা বৃদ্ধ লোক এসে ওর সাথে মানে গল্প গুজব করতো, ইয়া করতো। তো ও তো বুঝতো না যে এটা অ্যাকচুয়ালি কি মানুষ না অন্য কেউ। তো অনেকদিন পরে একদিন ওর মাকে বলে যে এরকম একটা দাদা দাদি বয়স্ক এরকম এসে আমার সাথে খেলে, বলে এরকম তো কেউ নাই আশেপাশে। তো পরে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি যারা ওর সাথে এসে খেলাধুলা করতো বা গল্প করতো ওর সাথে, তারা কেউই মানুষ ছিল না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল্লাহ আলাবি, বগুড়া থেকে। তো আমার বাসা বগুড়া, পড়াশোনার জন্য ঢাকাতে থাকতে হয় আর কি। তো আজকে যে ঘটনাটি বলবো, এটাই আমার সঙ্গে নিজের সঙ্গে ঘটা, প্লাস আমার কাজিনের সঙ্গে ঘটা। তো এই ঘটনাটি ঘটে 22-এর শেষের দিকে, তথা নভেম্বর-ডিসেম্বরের মাঝ বরাবর। তো গ্রাম অঞ্চলে তো ইসলামিক জালসা হয়, অনেক ইসলামিক জালসা হয়। তো আমি তো পড়াশোনার জন্য ঢাকাতে থাকি আর। তো বেড়াইতে গেছি গ্রামের বাসায়। তো কাজিন যে নিয়ে বাইক নিয়ে বাইরে হচ্ছি সন্ধ্যার পরে ইসলামিক জালসাতে যাই। তো যে জায়গায় ইসলামিক জালসাটা হবে আর কি, ওই জায়গাটা একটু অদ্ভুত টাইপের, নানা রকমের ঘটনা ঘটে। তো
ওর পাশে স্কুল আছে, স্কুল নিয়েও অনেক ঘটনা রয়েছে, অনেক ঘটনা রয়েছে সেখানে। তো আমরা যাই, সেই জায়গায় যাই, যাওয়ার পরে কিছু বন্ধুদের সঙ্গে সময় কাটাই এবং আমি আমার কাজিন সহ সেখানে সময় কাটাই। সময় কাটানোর পরে প্রায় 9টা কি 10টা বাজে। গ্রাম অঞ্চলে তো 9টা 10টা মানে অনেক বলার মতন। আর 9টা 10টার সময় তো ধরতে গেলে গ্রাম অঞ্চলে মানুষ পাওয়া যায় না। তো আমি আর আমার কাজিন বাইক নিয়ে আসতে নিছি, মানে বাসায় আসতে নিছি। তো নিয়ে দুজনে আসতে নিয়ে ও একটু হইতেছে জিন ধরা টাইপের আর কি। আমার কাজিনটা না বললাম না, শুনতে পারিনি। তার সঙ্গে অনেক ঘটনা আছে। রাসেল ভাই যদি চাই তার সঙ্গে ঘটনাটি ঘটে। তারে আসতে নিয়ে সে বাইক চালাইতেছে, বাইক চালাইতে চালাইতে সে আমার হঠাৎ করে বলে যে ভাই আমি তো বাইক চালাইতে পারতেছি না, কিছু সমস্যা হইতেছে আমার। সে আমার খুলে বলা, তুমি বাইকটি নাও, বাইকটি নিয়ে তুমি এগো, আমি আসতেছি। তো আমি বললাম না তুমিও চলো আমার সঙ্গে। বললো না আমি একটু দাঁড়াবো। তো দাঁড়াইলো, তারা এসে চা খাইলো দোকান থেকে। চা খাওয়ার পরে সে বললো তুমি চালাও বাইকটি। বাইকটি চালানো শুরু করলাম আমি। তো ওর বাসার সামনে এসে আর কি বাইকটি অটোমেটিক রানিং অবস্থায় থেমে যায়। প্রায় 2 মিনিট আমরা কেউ নামতে পারি না বাইকটি। মানে অবিশ্বাস্যকর হলেও এটা সত্য যে দুজনে একজন আমরা নামতে পারতেছি না, বাইকও সামনে এগোতেছি। তো একটু পর অটোমেটিকলি বাইক আবার চলতে শুরু। তো দুইজনই তো একটু ভয় পাই। তো বাইক নিয়ে একটু সেই মুহূর্তে আমরা একটু দাঁড়াই। আমি আতাল পড়ছি পরে নেই, ওরাও পড়তে বলি। পড়ার পরে তখন নভেম্বর ডিসেম্বর, এতটাও ঠান্ডা না, মানে হাড় কাঁপানো শীত এখনো পড়ে না। এরপরে আমরা যাইতে থাকি, যাইতে যাইতে প্রায় 1 কিলো দূরে যাচ্ছি, মানে যে জায়গায় ঘটনাটি ঘটছে। এরপরে 1 কিলো আসার পরে আমার হাত পা পুরো একবারে ঠান্ডা হয়ে গেছে, এমন অবস্থা। মানে আমি বাইক রাইড করতে পারতেছি না। আমার হ্যান্ড গ্লোভস ছিল, এরপরেও আমার হাতটি মনে হয় ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থা, এমতো অবস্থায় আমি আবার একটি স্ট্যান্ড মানে বাজারটাতে আমি থামি এবং সেখান থেকে চা খাই আবার, যে হয়তোবা ঠান্ডা লাগছে, ঠান্ডা হয়তোবা আমার ভুল ধারণা, এইসব কিছু ঘটে নাই, ঠান্ডা। এই জন্য আমি আবার চা খাই। চা খাওয়ার পরে একটু রিল্যাক্স করি, করে 5 থেকে 10 মিনিট পরে আবার আমি বাইক স্টার্ট দিই। এই মতো অবস্থায় ও পিছনে বসে, আমার কাজিনটি পিছনে বসে বললো যে ভাইয়া তুমি বাইকটা আস্তে রাইড করো, রাতে আস্তে রাইড করো। তো আমি রাইড করতেছি মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিতে আমি চালাইতেছি। রাস্তা ফাঁকা, প্রায় তখন 11টা বাজে, রাস্তা ফাঁকা। তো একটা বাজার আছে, আমার প্রায় হাট নামে একটা বাজার আছে। তো বাজারের কিছু দূর আগে একটা বাঁধঝাড় আছে। ওই বাঁধঝাড়ের সামনে এসে গাড়ি থেকে মনে হয় কিছু ভেঙে ভেঙে পড়ে যাইতেছে, এমন শব্দ। তো এমন মতো অবস্থায় আমি আবার বাইকটি দাঁড় করানোর পরে আমি নামতে চাইতেছি, আমার কাজিন পিছন থেকে নামতে চাইতেছি। আমি আগেই বলেছি যে ও একটু অন্য টাইপের, ওর সঙ্গে জিন থাকে আর কি, এরকম শুনেছি, ঘটনা আছে। তো আর কি বাইক থেকে নামতে চাচ্ছি না। তো আমি বলি যে তুই নাম, আমি একটু দেখতেছি কি হয়েছে দেখি। তো আমি বাইকটি থ্রটল ছাড়া অবস্থায়, ব্যাটারি ডাউন থাকার কারণে বাইকের লাইটটি অফ হয়ে যায়। তো আমি ফোনের ফ্ল্যাশ অন করি। ফোনের ফ্ল্যাশ অন করার পরে আমি নাইমা মানে বাইকের সব দিকে দেখি আর কি, মানে কোনো প্রবলেম নেই। ও এদিকে আমার মানে অনেক জোর জবরদস্তি করতেছে যে তাড়াতাড়ি ওঠো, এই জায়গায় থাকা যাবে না, তো তাড়াতাড়ি কর। তোমার বলছিলাম যে রাস্তায় কোনো জায়গায় বাইক থামাবে না, কেন থামাবে, চলো তাড়াতাড়ি চলো, এখন তুমি যত জোরে যাইতে পারো চলো। তো আমি আবার বাইকে উঠি, বাইকটি স্টার্ট করে বাসায় আসি। বাসায় এসে আমাদের বাসায় ঢুকি, বাইকটি ঢুকানোর পরে বাইকটি রাখি রুমে, আমার রুমে রাখি আমি বাইকটি। রাখার পরে আমি ফ্রেশ হইতে যাই। তো ফ্রেশ হয়ে এসে আমি আমার রুমে ঢুকে দেখি যে আমার কাজিনটি মানে বাইক দেখতেছি, নাড়াচাড়া করে দেখতেছি। আমি বলি কি হয়েছে, বাইকে তো কিছু হয় না, তুমি বাইক দেখতেছো। তো বলে যে আসলে আমি তখন দেখছি যে সম্পূর্ণ বাইকটি ভেঙে পুড়ে গেছে, রাস্তায় ভেঙে পুড়ে গেছে। আমরা শুধু হেঁটে যাচ্ছি, আমি এতটুকু জানি যে আমি হেঁটে যাচ্ছি, তোমার সঙ্গে হেঁটে যাচ্ছি, বাইকে আছি না। তোমারে আমি বাইক জোরে চালাইতে বলছি, কিন্তু তুমি আমার হেঁটে নিয়ে আসছো, তুমি বাইকে নিয়ে আসো না।
তো আমি এটাই দেখতেছি যে রুমে বাইক কি করে আসলো, আমরা তো বাইকে আসি না, বাইক তো ওই জায়গায় ভেঙে গেছে। আমি বললাম কি বলি, বাইক তো আমি রাইড করে নিয়ে আসলাম, তুই বললি যে যত জোরে যাইতে পারো যাও। তো এরকম আরো ওর সঙ্গে অদ্ভুত ঘটনা, মানে ওর সঙ্গে বাইরে হলে অদ্ভুত ঘটনা ঘটে। এই ছিল আমার ঘটনা। ইসলাম। তো এখন যে ঘটনাটা, এটা হচ্ছে আমার আম্মুর ছোটবেলার একটা ঘটনা। আমার আম্মু আর হচ্ছে আমার খালা। তো আম্মু হচ্ছে তখন ক্লাস 3-তে বা 4-এ পড়ে এরকম, আর আমার খালা হচ্ছে ক্লাস 1-এ বা 2-তে পড়ে, মানে আম্মুর 3-4 বছরের ছোট আর কি। তো তখন তো এত উন্নত হয় নাই কোনো কিছুই, মানে 1980s এর ঘটনা এটা আর কি। তো তখন হচ্ছে মানে আমার নানু বাড়ির পিছনে হচ্ছে নদী আছে একটা, ওই যে কালীগঙ্গা নদীর কথা এর আগে একটা ঘটনায় উল্লেখ করলাম, ওইটাই। তো আর নদীর আগে হচ্ছে একটা রাস্তা আছে, যে রাস্তাটা হচ্ছে মেইন রোডে যায় উঠে, ওই গ্রামের ভাষায় এটাকে হালুট অর সামথিং বলে। তো ওইখানে হচ্ছে অনেক আমবাগান আছে ওই দিক দিয়ে, তখন আরো বেশি ছিল, এখন অনেক কম। তো ওই আমকুড়াতে যাওয়ার একটা অভ্যাস ছিল তখনকার বাচ্চাদের। তো আম্মুর কিছু ফ্রেন্ড মিলে তখন হচ্ছে আম কুড়াইতে যাইতো রাতের বেলা বলতে ভোরের দিকে আর কি। তো একদিন হয়েছে কি, আম্মু আর আম্মুর একটা বান্ধবীকে বলে রাখছে যে আম কুড়াইতে যাবে। তো মোট 3 জন, আম্মুর বান্ধবী আর হচ্ছে আমার খালা। তো আম্মু হচ্ছে রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে যে বাইরে চাঁদের আলো অনেক বেশি, মানে একদম জ্যোৎস্না লাগতেছিল, মনে হইতেছিল যে ভোর হয়ে যাবে এখন, এরকম একটা ব্যাপার। তো আম্মু হচ্ছে খালাকে ডাকার পরে ওনারা ওই বাগানের দিকে যাওয়া শুরু করে। ওই হালুদ যেটাকে বললাম ওইটা পার করে যখন বাগানের দিকে যায়, ওইটাকে হচ্ছে মোতালেবের বাগান বলে এরকম আর কি বলতো তখন। তো ওই বাগানটায় যায় ভালোই মোটামুটি আম কোড়ানোর পরে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে শুরু করে, কারণ মোতালেবের বাগানটা হচ্ছে সবচেয়ে দূরের। ওইটা থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যখন আগায় আসে, ওই হালুদ যেটাকে বলে, ওই হালুটের মাঝামাঝি কিছু গাছ আছে, ওইখানে আম কুড়াইতেছে। তো তখনকার দিনে হচ্ছে মহিলাদেরকে ওভারিয়ান অপারেশনের জন্য হচ্ছে ঢাকায় আনার জন্য হচ্ছে কিছু মহিলারা যাইতো সকালবেলা। তো ওই মহিলারা হচ্ছে ভোরবেলা যায় বাড়ি থেকে মহিলাদের নিয়ে ঢাকায় নিয়ে আসতো সার্জারির জন্য। তো ওই রকমই দেখতে বোরখা পরা একটা মহিলাকে দেখে যে ওই হালুটের পাশে এক বাড়ির উঠানের উপর দিয়ে একটা লেবু বাগান ছিল, ওই লেবু বাগানের একদম মাঝামাঝি দিয়ে চলে যেতেছে, একদম চিপার ভিতর দিয়ে। তো তখন হচ্ছে মহিলাটা যে যাইতেছে, মহিলাটার জুতার শব্দ হইতেছিল অনেক বেশি, মানে নর্মালি জুতার শব্দ এরকম হয় না, মনে হচ্ছিল যে 2টা জুতা একসাথে করে বাড়ি দিতেছে। তো আমার খালা বলে যে ওই মহিলাকে, আর ওই মহিলা হচ্ছে লেবু গাছের চিপা দিয়ে কেন যাইতেছে এরকম। তো আম্মু বলে যে হয়তো ওই যে সার্জারি করার জন্য মহিলাদের নিতে আসে ঢাকা থেকে, ওরা হয়তো বা হবে। তো তখন হচ্ছে ওই মহিলাটা চলে যাওয়ার পরে তো অনেকক্ষণ হয়ে যায় আম কুড়াইতে হুট করে দেখে যে চারপাশে একটু মানে অন্ধকার হয়ে আসতেছে, এতক্ষণ তো আলো ছিল, অনেক অন্ধকার হয়ে আসতেছে। তো এমন টাইমে যখন অন্ধকার হয়ে আসছে, জাস্ট আম্মু আর খালা যে দাঁড়ায় আছে এই জায়গাটায় একটু আলো, মানে একটু আছে, মোটামুটি আলো আছে, কিন্তু চারপাশে তেমন একটা দেখা যাইতেছে না। তো ওইখানে হচ্ছে আম্মুর এক কাজিন, দুঃসম্পর্কের কাজিনেরও বাড়ি ছিল। তো আম্মু নর্মালি বলে যে সাইদুর ভাইদের বাড়ি এরকম আর কি। তো ওইখানে হচ্ছে একটা ওই বাড়ির পিছনে হচ্ছে নর্মালি মানুষ ভয়টয় পাইতো ওই বাড়ির পিছন দিকটায়। তো ওই মানুষ এইভাবে বলতো যে সাইদুরদের বাড়ির পিছনের শয়তান, এরকম ভাবে আর কি বলতো। তো ওই দিক দিয়ে বাড়ির পিছন দিকে দেখে যে একটা লোক, ওই বাঁশঝাড় আছে কিছু, ওই বাঁশঝাড়ের ভিতর দিয়ে একটা ওই যে লুঙ্গি পরে, লুঙ্গি একটু টেনে বেঁধে যাইতেছে ওই দিক দিয়ে, একদম বাঁশঝাড়ের ভিতর দিয়ে। তো আম্মু হচ্ছে জাস্ট নর্মালি জিজ্ঞেস করছে যে আপনি ওই দিক দিয়ে কেন যাইতেছেন, ওই দিক দিয়ে তো রাস্তা না। তো তখন হচ্ছে লোকটা জাস্ট আম্মু আর খালার দিকে ঘুরে ওই ভেংচি কাটার মতো একটা মুখ বানায়। আর তখন হচ্ছে আম্মু আর খালা দেখে যে লোকটার মুখের ভিতরে দাঁতগুলা হচ্ছে চোখা সুচালো দাঁত, দাঁতের নিচের অংশটা হচ্ছে একদম চোখা আর অনেক সাদা এরকম, আর মুখটা অনেক কালো, লম্বা একটা মুখ, এরকম দাঁত বের করে ভেংচি কাটার পরে ওই লোকটা নাই হয়ে যায় এখান থেকে। তো আম্মু তো একটু বড়, কিন্তু খালা তো অনেক ছোট, অনেক ভয় পায় খালা। তো
তার চারপাশ দিয়ে হুট করে যতটুকু আলো ছিল ওইটা আরো নাই হয়ে যায়, একদম আলো কমে যায়, কিচ্ছু দেখা যেতেছে না এরকম। তো আম্মু হচ্ছে খালার হাতটা ধরার পরে দোয়া দরুদ যতটুকু পারে পড়তেছিল। এরকম করে পড়তে পড়তে যেহেতু পরিচিত জায়গা, এক পা দুই পা করে আগাইতেছিল খোলা যে দিকটা, মানে নদী যেখান থেকে দেখা যায় আর কি, ওই খোলা দিকটাতে একটু একটু করে আগাইতেছিল। তো তখন এরকম আগানোর পরে যখন অনেক দোয়া দরুদ পড়তেছে, তখন হচ্ছে আমার খালা আবার কান্নাও করতেছে, একটু ভয় পাইতেছে অনেক। আম্মু সাহস দিতেছে যেহেতু আম্মু একটু বড়। তো তখন দোয়া দরুদ পড়তে পড়তে যখন একটু আগাইতেছে, তখন দেখে যে একটু দেখা যাইতেছে, যেমন নদীটা কিন্তু রাতের বেলা দেখা যায় যে একটু খোলা থাকলে বোঝা যায় যে নদীর পাড়টা একটু আলো থাকে, এরকম উজ্জ্বল থাকে। তো ওইভাবে নদীর পাড় পর্যন্ত আসে, আর নদী থেকে হচ্ছে বাড়ির পিছনটা দেখা যায়, নানু বাড়ির পিছনটা দেখা যায়। তো ওই নদীর পাড় পর্যন্ত যখন আসে, কিন্তু আম্মু দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে বের হয়েছে, কিন্তু সকাল আর হয় না। তো ভাবলো যে আম্মুর তো বান্ধবীরাও আসার কথা ছিল, তাইলে ওকে একটু ডেকে নিয়ে আসি, যেহেতু ওইখানেই বাড়ি। তো আম্মু আর খালা মিলে হচ্ছে ওই আন্টিকে, আম্মুর যে বান্ধবী ওই আন্টিটাকে ডাকতে চায়। ডাকার পরে ওকে ডেকে নিয়ে আসে, আনার পরে তিনজন বসে নদীর পাড়ে ভাবে যে আচ্ছা ঠিক আছে আমরা হয়তো বাড়ি চলেই যাবো বা একটু পরে সকাল হয়ে যাবে, আমরা একটু আম খাই এখানে বসে। তো তিনজন মিলে আম খাওয়া শুরু করো ওইখানে, নর্মালি পানিতে, নদীর পানিতে ধুয়ে, একদম ওই নদীর চরের মতো আর কি জায়গাটা, ওইখানে বসে। তো তখন দেখে যে ওইখানে একটু উঁচু আছে, একটা সাইড একটু উঁচু মাটি, ওইখানে একটা জেলের মতো, মানে জেলেদের মতো একটা লোক, যার হাতে হচ্ছে একটা জাল আর একটা ওই বাঁশের কিছু একটা যেটাতে মাছ রাখবে এরকম টাইপের কিছু। তো ওইটা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে, আর হচ্ছে নদীতে জাল ফেলবে বা ফেলতেছে এরকম কিছু। তো ওইখানে আম্মু আর আন্টিরা অনেকক্ষণ ধরে দেখতেছে যে লোকটা ইয়া করতেছে, জাল ফেলে আসে তো আসেই, কোনো নড়াচড়া নাই। তো হুট করে ওনারা জিজ্ঞেস করে যে কি ব্যাপার, মাছ কতগুলা পাইলেন এরকম। তো এটা বলার সাথে সাথে ওই লোকটা একটা লাফ দিয়ে পানিতে নেমে গেছে। এটা দেখে আম্মু আন্টিরা লিটারালি বুঝতে পারছে যে এইখানে আর একটু থাকা যাবে না, কারণ এইখানে পরপর 3টা ঘটনা অলরেডি ঘটে গেছে। প্রথমে একটা মহিলার মতো যে হচ্ছে লেবু বাগানের ভিতর দিয়ে ঢুকে যাইতেছিল, দ্বিতীয়ত হচ্ছে বেঞ্চি কাটলো একটা ইয়া। তো তখন ওরা একদম মানে ক্লিয়ারলি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ভালো কিছু ঘটতেছে না, এখান থেকে মানে চলে যাইতে হবে। ওই যে লোকজন যে বলে সাইদুরদের বাগানের শয়তান, ওইটাই সম্ভবত এইটা। তো তখন হচ্ছে ওরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসে, আসার পরে দেখে যে নানু অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিছে বাচ্চাদের। তো তখন ওরা মানে আম্মু আন্টিরা বুঝতে পারে যে এখন মধ্যরাত, যে আলোটা ওরা দেখতে পারছে সম্ভবত মায়াজাল বা সামথিং ছিল, কিন্তু তখন মধ্যরাত ছিল। তো তারপরে পরের দিন সকালবেলা যতটুকু করা দরকার, ভয় পাইলে যেরকম গ্রামে করে থাকে একটু ঝাড়ফুঁক করা বা এরকম করায়, এই পর্যন্তই আর কি। তারপরে ঠিকঠাক হয়ে যায়। আর আরেকটা ঘটনা হচ্ছে আমার বড় ভাইয়া হচ্ছে নানু বাড়িতেই বড় হয়েছে, নানুর কাছে। তো ভাইয়া মানে মোটামুটি রাতের বেলা ভালোই দেরি করে বাড়িতে আসতো। তো ওই যে হালুটের কথা বলতেছিলাম, ওইটা এখনো আছে, ওই রাস্তা দিয়ে মেইন রোড থেকে ওইটা দিয়ে বাড়িতে আসতে হয় আর কি। তো একদিন রাতের বেলা আসতেছে ভাইয়া, 9:30 কি 10টা বাজে এরকম। তো ভাইয়া দেখে যে বাড়িতে ওঠার মানে হালুটটা তো একটু নিচু, বাড়িতে ওঠার যে রাস্তাটা উঁচু একটু, ওইখানে দেখতেছে যে একটা মহিলা বলতে বউয়ের সাজে একটা মহিলা যে হচ্ছে ঘোমটা নামায় কান্না করতেছে। তো ভাইয়াও অনেক সাহসী, তেমন মানে জানে যে এইখানে তো এরকম সমস্যা হইতেই থাকে, সবাই ফেস করে। তো ভাইয়া ওইটাকে জাস্ট পাশ কাটায় চলে আসার চেষ্টা করে, এরকম আর চলেও আসে, তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু এইরকম মাঝে মধ্যেই অনেকেই দেখে যে ওইখানে একটা বউয়ের মতো দাঁড়ায় আছে বা কান্না করতেছে, অথবা কেউ হচ্ছে যখন ওই হালুটের ভিতর দিয়ে রাতের বেলা যাওয়ার চেষ্টা করে, তো সামনে হচ্ছে হুট করে কালো হয়ে যায়, কিছু দেখা যায় না, একটা শ্যাডোর মতো পড়ে যায়, এরকম কন্টিনিউয়াসলি হইতে থাকে, এখনো হইতেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।